সবাইকে অনেক ধন্যবাদ। তো আমরা গত লেকচার যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকে শুরু করব। দেখো আমাদের গত লেকচারের সিনারিওটাই সামনে রয়েছে, আমরা সেখান থেকে শুরু করব। গত ক্লাসটা যেখানে শেষ করেছিলাম, সবার প্রথমে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই যে প্রজন্ম ভাষাগুলো, এদের এখানে আমি লিখে রেখেছি প্রথম প্রজন্মের ভাষা, দ্বিতীয় প্রজন্মের ভাষা, তৃতীয় প্রজন্মের ভাষা, মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা, প্রোগ্রামিং ভাষা। এই যে তিন প্রজন্মের ভাষা সম্পর্কে লিখলাম, আরো দুই প্রজন্মের ভাষা নিয়ে আমরা আলোচনা করব। এই বিভিন্ন প্রজন্মের ভাষাগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব প্রথমে, তারপরে এগুলোর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। কোনটির কি বৈশিষ্ট্য, কিভাবে তোমরা মুখস্থ না করে শিখতে পারো সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো। তারপরে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে কিভাবে এই উচ্চ স্তরের ভাষা লিখিত প্রোগ্রাম মেশিন কিভাবে বুঝতে পারবে সেই বিষয়টা দেখাবো তোমাদেরকে। এখানে তোমাদেরকে কম্পাইলার, অ্যাসেম্বলার এবং ইন্টারপ্রেটার সম্পর্কে বলবো, তিনটি অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে এগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমরা শুরু করি। সবার প্রথমে তার আগে তোমাদের একটু কাহিনী জানা প্রয়োজন। তোমরা অনেকেই জেনে থাকবে বা জানো যে সর্বপ্রথম চার্লস ব্যাবেজ 1822 সালে প্রথমে ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কার করেন বিভিন্ন ম্যাথমেটিক্যাল সলিউশন করার জন্য। এরপরে ঠিক তার এক যুগ পর 1833 সালে তিনি আগেরটি সফলতা কম পাওয়ায় তিনি আবার নতুন করে তৈরি করলেন অ্যানালাইটিক্যাল ইঞ্জিন। তিনি যখন এই ডিফারেন্স ইঞ্জিন এবং অ্যানালাইটিক্যাল ইঞ্জিন নিয়ে গবেষণা করছেন, এগুলো কিন্তু আমাদের আজকে কম্পিউটারের বলা যায় যে আদি মডেল। তখনই অ্যাডা লাভলাস নামে একজন বিখ্যাত গণিতবিদ, যিনি কিনা আমাদের ইংরেজি সাহিত্যের লর্ড বায়রনের কন্যা, তিনি প্রথম এই প্রোগ্রামিং এর ধারণাটা নিয়ে আসেন যে চার্লস ব্যাবেজের অ্যানালাইটিক্যাল ইঞ্জিনকে যদি প্রোগ্রামিং এর মাধ্যমে চালানো যায় তাহলে মনে হয় বেটার আউটপুট পাওয়া যেতে পারে, স্বয়ংক্রিয় আউটপুট পাওয়া যেতে পারে। সেই হিসেবে তিনি প্রথমে একটি প্রোগ্রাম রচনা করেন, যদিও তিনি ততটা সফলতার মুখ দেখেননি, কিন্তু এটা একটি নতুন যুগের সূচনা হয়। তার নাম অনুসারে একটি প্রোগ্রামিং ভাষার সূচনা হয়, যার নাম হচ্ছে অ্যাডা। তো আমরা আজকে কথা বলবো আমাদের যে বিভিন্ন প্রজন্মের প্রোগ্রামিং ভাষাগুলো সেগুলো নিয়ে, কিভাবে তাদের উৎপত্তি সেগুলো। তো আমরা গত লেকচারেই বলেছিলাম অ্যালান টিউরিং এর নাম। অ্যালান টিউরিং তিনি যখন 1945 সালে তার টিউরিং মেশিনটি তৈরি করেন, এরপর টিউরিং মেশিনে তিনি যে মেকানিজমগুলো দেখান সেগুলো থেকে আমরা মূলত 1945 সালে এই মেশিন ভাষা ব্যবহার করে কিভাবে প্রোগ্রাম রচনা করা যায়, একটি মেশিনকে চালানো যায় সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আসো আমরা এই মেশিন ভাষার বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। তো বৈশিষ্ট্যটি তোমাদের সামনে একদমই ক্লিয়ার। আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে এই যে আমি লিখলাম A3 A2 B3 C4 D3 E2 C3 D2 এগুলো কি, তোমরা খুব সহজেই বলবে যে স্যার বুঝি নাই। আসলে আমিও বুঝি নাই, তবে এতটুকু বোঝা যায় যে এগুলো একটি হেক্সাডেসিমাল সংখ্যা। এই হেক্সাডেসিমাল সংখ্যা দিয়ে আমি আসলে কি বুঝবো এখানে বোঝা যাচ্ছে না। আমি গত লেকচারে এটা ক্লিয়ার করেছি যে এইগুলো মানে হচ্ছে একটি ইনস্ট্রাকশন, বাইনারি ইনস্ট্রাকশন। এবার এই যে দেখো এই মেশিন ভাষায়, যেটা মেশিন কিনা সরাসরি বুঝতে পারে, মেশিন যেহেতু এই ভাষা মেশিনের ভাষাই লেখা বাইনারিতে, মেশিন এই ভাষাটা খুব সহজে বুঝতে পারে। এটা মেশিন ভাষার একটা বৈশিষ্ট্য, একটা সুবিধাও বটে। মেশিন এই ভাষাটা সরাসরি বুঝতে পারে। মেশিন যেহেতু এই ভাষাটা সরাসরি বুঝতে পারে, তাহলে কোনো অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন নেই, যেহেতু সে সরাসরি বুঝতে পারে। এখন খেয়াল করো, মেশিন এই ভাষাটা সরাসরি বুঝতে পারে বলে তার অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন নেই। এই ইনস্ট্রাকশনগুলো ছোট ছোট, একদম ছোট্ট একটি ইনস্ট্রাকশন, ছোট ইনস্ট্রাকশন, যার কারণে যেহেতু এগুলো ছোট ইনস্ট্রাকশন, এগুলো মেমোরিতে কম জায়গা দখল করবে, এটা তো একটা সুবিধা। আবার যেহেতু এগুলো ছোট ইনস্ট্রাকশন, এগুলো
কম কষ্ট হবে, সময় কম লাগবে, কম কষ্টসাধ্য, এটাও তার একটা সুবিধা। তাহলে অসুবিধা নেই। মেশিন ভাষার সবচেয়ে বড় অসুবিধা যেটা, সেটা হচ্ছে তার মেশিন ডিপেন্ডেন্সি, মেশিন নির্ভরশীলতা। 1945 দিকে মানে প্রথম দিকে যখন এই ভাষায় লিখিত প্রোগ্রামগুলো, এই ভাষায় যখন প্রোগ্রাম লেখা হতো, তখন এক ভাষা একটি, এই যে আমি একটি প্রোগ্রাম লিখলাম, এটি কিন্তু একটি মেশিনের জন্য, মেশিন নির্ভর ভাষা। এক প্রোগ্রামের একটি প্রোগ্রাম কেবলমাত্র একটি মেশিনের জন্য। এখন খেয়াল করো, এই মেশিনের লিখিত প্রোগ্রাম অন্য একটি মেশিন কিন্তু সাপোর্ট করতো না, মেশিন নির্ভর ভাষা ছিল। আমি যেই মেশিনে এটাকে ব্যবহার করব, সেই মেশিনের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে আমাকে জানতে হতো। যেহেতু সে মেশিনের উপর নির্ভর, মেশিনের অভ্যন্তরীণ কাঠামো সম্পর্কে তাকে জানতে হতো। এটা তার একটি বড় অসুবিধা। তার চেয়ে বড় আরেকটা অসুবিধা হচ্ছে, আমি কিন্তু একটু বুঝি নাই, তুমি বুঝো নাই, সুতরাং এটি বোধগম্য নয়। এটা তার একটা বড় অসুবিধা। যেহেতু বোধগম্য নয়, সুতরাং এটি মনে রাখাও কঠিন। বোধগম্য হলে মনে রাখা সহজ হতো, বোধগম্য নয়, সুতরাং এটি মনে রাখা কঠিন। তারপর আবার খেয়াল করো, যেহেতু এটি মনে রাখা কঠিন, তাহলে এটি লেখা আমাদের জন্য একটু কষ্টসাধ্যই বটে। যাই হোক, 1945-এর পর 1950-এর দিকে প্রোগ্রামিং ভাষা আরেক নতুন মোড় আবিষ্কৃত হলো, সেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। এখানে খেয়াল করবে যে অ্যাসেম্বলি ভাষাটা কাজটা আমরা একটু পরে বলবো, আমরা আগে এগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে বলে নিই, তারপর এগুলো কিভাবে কাজ করে সেগুলো নিয়ে আবার আলোচনা। এই ভাষা খেয়াল করো, এটা কিছুটা আমরা বুঝতে পারি, যেমন আমরা অ্যাড বুঝতে পারি, আউট বুঝতে পারি, এগুলো আমরা বুঝতে পারি। অ্যাড দ্বারা যোগফল, আউট দ্বারা ফলাফল বুঝাতে পারে, আউটপুট বুঝাতে পারে, আমরা কিছুটা বুঝতে পারি। তার মানে এই ভাষাটা এই মেশিন ভাষার চেয়ে কিছুটা বোধগম্য। কিন্তু খেয়াল করো, তারপরে আমরা পুরোপুরি বোধগম্য নয়, এটা তার একটা অসুবিধা। এটা বোধগম্য নয়, যেহেতু বোধগম্য নয়, তাহলে মনে রাখাটাও কঠিন হবে। মনে রাখাটা যেহেতু কঠিন হবে, সুতরাং আমাদেরকে মনে রাখা যেহেতু কঠিন, তাহলে এটা রচনা করা আমাদের জন্য একটু কঠিন হবে, লেখাটাও কঠিন হবে। আবার খেয়াল করো, এই যে এই অ্যাসেম্বলি ভাষা এবং মেশিন ভাষা, দুইটি ভাষাই কিন্তু নিম্ন স্তরের ভাষা, নিম্ন স্তর বা লো লেভেল ভাষা বা নিম্ন স্তরের ভাষা। এটিও নিম্ন স্তরের ভাষা, এটিও নিম্ন স্তরের ভাষা। কারণ কি? কারণ তারা মেশিন ডিপেন্ডেন্ট। এক মেশিনের জন্য লিখিত প্রোগ্রাম অন্য আরেকটা মেশিনে সাপোর্ট করতে হবে, মেশিন ডিপেন্ডেন্সি। আমি যেই মেশিনে এটি ব্যবহার করব, সেই মেশিনের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে আমাকে জানতে হবে। সেজন্য এটা হচ্ছে মেশিন ভাষার একটি বড় অসুবিধা। এর সুবিধা কি? এর সুবিধা, এটি ঠিক একই রকম মেশিন ভাষার মতো, এটি ছোট ছোট কমান্ড, দেখো খুব ছোট কমান্ড, ছোট ছোট কমান্ড, যার কারণে এটি মেমোরিতে কম জায়গা দখল করবে, কম সময় সাপেক্ষ, কম সহজে লিখতে পারবো। যদি আমরা জানি কোডগুলো, তাহলে আমরা খুব সহজে লিখতে পারবো। তো এই যে এলডিএ, মুভ, অ্যাড, আউট, এসটিপি, এই যে কমান্ডগুলো ব্যবহার করা হয়েছে অ্যাসেম্বলি ভাষায়, এদেরকে বলা হয় ন্যামোনিক। ন্যামোনিক। যাই হোক, এগুলো নিয়ে আমরা পরে আরো জানতে পারবো। এরপরে আমরা আসি তৃতীয় স্তরের ভাষা। এটিকে প্রথম স্তরের ভাষা, এটিকে দ্বিতীয় স্তরের ভাষা, এটিকে তৃতীয় স্তরের ভাষা বা প্রোগ্রামিং ভাষা বা উচ্চ স্তরের ভাষা বলা হয়। তো আমরা এর বৈশিষ্ট্য সম্পর্কে একটু আলোচনা করি। দেখো, তুমি কিন্তু দেখেই এখান থেকে অনেক কিছু বোঝা যাচ্ছে। যেহেতু এটি সহজ ইংরেজি ভাষায় লেখা, সুতরাং এটি তোমার জন্য, আমার জন্য, সবার জন্য বোধগম্য, আমরা সহজে বুঝতে পারবো। যেহেতু আমরা সহজে বুঝতে পারবো, তাহলে এই ভাষায় প্রোগ্রাম লেখাটা আমাদের জন্য সহজ হবে, মনে রাখাটা সহজ হবে, তাই নয় কি? এবার খেয়াল করো, এই ভাষাটার সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এই ভাষা মেশিন নির্ভর নয়। এটি মেশিন নির্ভর নয়। মেশিন নির্ভর না হয় আমি এই ভাষায় লিখিত প্রোগ্রামকে যে কোনো মেশিনে রান করতে পারবো। আমাকে মেশিনের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানতে হবে না।
ভাষায় লিখিত প্রোগ্রাম মেমোরিতে একটু জায়গা বেশি নেবে। এ ভাষায় লিখিত প্রোগ্রাম মেশিন কিন্তু সরাসরি বুঝতে পারবে না, সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, এই ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিনকে বোঝানোর জন্য আমাদের একটি অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করতে হবে, যার নাম কম্পাইলার। এখানে আমি মিস করে গেছি, সেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষাও ঠিক একইভাবে মেশিন কিন্তু সরাসরি বুঝে না, এখানে আমাদেরকে একটি অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করতে হবে, যার নাম অ্যাসেম্বলি। তো এই তৃতীয় স্তরের ভাষা বা প্রোগ্রামিং ভাষাকে আবার মধ্য স্তরের ভাষাও বলা হয়। কেন মধ্য স্তরের ভাষা বলা হয়? কারণ হচ্ছে এই ভাষাটায় একই সাথে উচ্চ স্তরের ভাষা এবং নিম্ন স্তরের ভাষা দুই ভাষার বৈশিষ্ট্যই বিদ্যমান রয়েছে। যদি বলো যে কিভাবে স্যার, তাহলে দেখো, খেয়াল করো, এই ভাষায় একইভাবে হার্ডওয়্যার কন্ট্রোল করার জন্য যে মেমোরি লোকেশন কিংবা পয়েন্টার ব্যবহার করে আমরা মেমোরি লোকেশন চিহ্নিত করা, বিট বাইট লেভেলে কাজ করা, এই কাজটাও যেমন করা যায়, ঠিক একইভাবে উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষার বৈশিষ্ট্য এতে বিদ্যমান। সেজন্য এই তৃতীয় স্তরের ভাষাগুলোকে বা তৃতীয় স্তরের প্রোগ্রামিং ভাষাগুলোকে আমরা একই সাথে উচ্চ স্তরের ভাষাও বলতে পারবো, আবার মধ্য স্তরের ভাষাও বলতে পারবো। তো আজকের এই লেকচার থেকে তোমরা যে বিষয়টা মোটামুটি ক্লিয়ার হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা এবং প্রোগ্রামিং ভাষা এই তিনটি বৈশিষ্ট্য। তারপরে খেয়াল করো, আমি আমার মেইন কাজটা কিন্তু কম্পিউটারকে দিয়ে আমার এই যোগটা করা, মেশিনকে এই যোগটা করাবো আমি, 3 এবং 2 যোগ করলে 5 হয়, সে আমাদেরকে সেই ফলাফলটা দিবে। এখন আমি এইভাবে বললে তো আর হবে না, কম্পিউটার এটা বুঝবে না, সেজন্য কম্পিউটারকে বোঝানোর জন্য আমি প্রোগ্রামিং ভাষায় প্রোগ্রাম লিখলাম। প্রোগ্রামিং ভাষায় লিখিত প্রোগ্রাম মেশিন কিন্তু সরাসরি বুঝবে না। মেশিন যেহেতু সরাসরি বুঝবে না, তাহলে তাকে বোঝানোর জন্য আমাকে কিছু প্রয়োজন। যেমন আমি তোমাদেরকে একটু উদাহরণ দিচ্ছি। ধরো আমি একজন চামড়ার ব্যবসায়ী, আমি আমার কিছু চামড়ার প্রোডাক্ট তৈরি করেছি, যেগুলো আমি চায়নাতে সেল করি। এখন আমাদের চায়নার বায়ার, সে কিন্তু বাংলা বুঝে না, আবার আমি চাইনিজ বুঝি না বা ম্যান্দারিন আমি বুঝি না। এখন আমাকে কি করতে হবে? ইতোমধ্যে তোমরা মাথায় তোমাদের অ্যান্সার চলে এসেছে যে আমাদের এমন একজন দোভাষী লোককে প্রয়োজন, যে কিনা বাংলা ভাষায় কথা বলতে পারে, আবার একই সাথে ম্যান্দারিন বুঝতে পারে, ম্যান্দারিনে কথা বলতে পারে বা বাংলা ভাষায়ও কথা বলতে পারে। ঠিক এখানে এই কম্পাইলার এবং অ্যাসেম্বলার আমাদের এই সেম কাজটা আমাদেরকে করে দিবে। মেশিন ভাষা, প্রোগ্রামিং ভাষায় এবং অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে দিবে, যাতে মেশিন খুব সহজেই বুঝতে পারে যে তাকে কি কাজটি করতে বলা হয়েছে, তাকে কি দুটি সংখ্যা যোগ করতে বলা হয়েছে, তাকে কি করতে বলা হয়েছে, সেটি সে এই অনুবাদক প্রোগ্রামগুলোর মাধ্যমে সে বুঝে ফেলবে, আর বুঝে সেই অনুযায়ী সে একটি ফলাফল আমাদেরকে ব্যাক করবে। এই জন্যই আমরা যদি এই প্রোগ্রামটি চালাই, রান করি, মেশিন আমাদেরকে খুব তাড়াতাড়ি ফলাফলটি দিয়ে দিবে, কারণ মেশিনকে এই দুই অনুবাদক প্রোগ্রাম তাকে বলে দিয়েছে যে তোমাকে কি করতে বলেছে ইউজার, তোমাকে বলেছে 3 এবং 2 যোগ করো, সে 3 এবং 2 যোগ করে দেবে। এই যে তোমরা এগুলো দেখতেছো, এগুলো নট অনলি না, কোন সংখ্যা নয়, এগুলো এক একটি ইনস্ট্রাকশন। তাকে বলা হয়েছে তুমি 3 নাও, তারপর 2 নাও, 3 এবং 2 যোগ করো, যোগ করে ফলাফলটি ইউজারকে দাও, সে আমাদেরকে ফলাফলটি দিয়ে দিবে 3 এবং 2 যোগ করে 5। মাঝখানে এই কাজগুলো হয়েছে। তো তোমরা নতুন এখানে যে টার্মটি এসেছে সেটা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম কি, কম্পাইলার, অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার কি, এই কথাগুলো চলে এসেছে, এগুলো নিয়ে আমরা নেক্সট লেকচারে আলোচনা করব। তার আগে তোমাদেরকে আরো একটা ছোট্ট কথা বলে রাখি, আমরা যখন এই প্রোগ্রামিং ভাষায় লিখিত যে প্রোগ্রামটি, এটি হচ্ছে আমাদের সোর্স কোড, এটাকে আমরা বলবো সোর্স কোড। সোর্স কোড বা উৎস প্রোগ্রাম, তোমরা এই কথাটির সাথে খুব বেশি পরিচিত, উৎস প্রোগ্রাম বা সোর্স কোড।
খেয়াল করো, তাহলে এটিও আমাদের উৎস প্রোগ্রাম বা সোর্স কোড, উৎস প্রোগ্রাম বা সোর্স কোড। আর এখানে যে মেশিন বুঝে মেশিন আমাদের একটা ফলাফল দিবে, এটি হচ্ছে আমাদের এক্সিকিউটেবল ফাইল বা এক্সিকিউটেবল কোড। এক্সিকিউটেবল ফাইল, এখন খেয়াল করো, এটিকে আমরা চিহ্নিত করতে পারি .c ফাইল দ্বারা। মাঝখানে এই যে অবজেক্ট ফাইলটি তৈরি হলো সেটিকে আমরা বলতে পারি .o ফাইল, এবং শেষ পর্যন্ত রান করার পর আমাদের কাছে যেটি থাকবে সেটিকে আমরা বলতে পারি .exe ফাইল। এই .exe ফাইল তুমি যে কোনো মেশিনে চালাও সে কাজ করবে। সেজন্যই আমরা মেশিন ভাষায় এই যে আমাদের শেষ পর্যন্ত যে .exe ফাইলটি আসতে হবে, এটি আমাদের মূলত কাজ। তো এখানে যে নতুন টার্মগুলো এসেছে, অনুবাদক, প্রোগ্রাম, কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার, এগুলো নিয়ে আমরা আবার আলোচনা করব। ধন্যবাদ সবাই।